বিভিন্ন নামে পরিচিত ভগবান গণেশ। কখনো তাকে সিদ্ধিদাতা বলা হয়, আবার কখনো বা তাকে বিঘ্নহর্তা বলা হয়। হর্তা কথার অর্থ হলো কেড়ে নেওয়া, কেননা তিনি ভক্তের সমস্ত দুঃখ, সমস্যা এবং কষ্ট কেড়ে নেন, অর্থাৎ সব বাধা বিঘ্ন দূর করেন। তাই তিনি বিঘ্নহর্তা নামে পরিচিত। এছাড়াও বক্রতুণ্ড, একদন্ত, সিদ্ধি বিনায়ক, গজানন, ধূম্রকেতু সহ একাধিক নাম রয়েছে দেবতা গণেশের। আপনি কি জানেন এই বছর কবে পড়েছে গণেশ চতুর্থী? কোন নিয়মেই বা গণেশ মূর্তি রাখতে হবে জানেন কি? না জেনে থাকলে চলুন জেনে নেওয়া যাক। এই বছর গণেশ চতুর্থী পড়েছে 7ই সেপ্টেম্বর, বাংলা ক্যালেন্ডার হিসেবে 21শে ভাদ্র। প্রায় 10 দিন ধরে চলে গণেশ চতুর্থী উৎসব। পুজোর শেষ দিনকে বলা হয় অনন্ত চতুর্দশী। গণেশ চতুর্থীতে প্রায় সারা দেশ জুড়ে মহা সমারোহে পালিত হয় উৎসব। মহারাষ্ট্রে গণেশ চতুর্থী উদযাপন পশ্চিম বাংলার দুর্গা পুজোর মতোই বড় বলা যেতে পারে। এটি পশ্চিমবঙ্গের পাশাপাশি গোয়া, কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উড়িষ্যা, গুজরাট, ছত্তিশগড়ের মতো বিভিন্ন রাজ্যে পালিত হয়। চলুন জেনে নেওয়া যাক গণেশ মূর্তি স্থাপনের নিয়ম কানুন। পূর্ব কোণে রাখতে হবে গণেশের মূর্তি। পূর্ব অথবা উত্তর পূর্ব কোণে গণেশ মূর্তি স্থাপনের নিয়ম রয়েছে। ভুল করেও দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম মূর্তি কিন্তু স্থাপন করবেন না। দরজার দিকে মুখ করে গণেশের মূর্তি স্থাপন করা শুভ, কারণ মনে করা হয় তিনি মঙ্গলমুখী। তবে খেয়াল রাখতে হবে গণেশ মূর্তি যে জায়গায় স্থাপন করবেন সেইখানটা যেন ফাঁকা না থাকে, অর্থাৎ মূর্তির পেছনে দেওয়াল থাকা আবশ্যক। কিছু স্থানে গণেশ মূর্তি রাখা একেবারে শুভ নয়, যেমন বেডরুম, গ্যারেজ, সিঁড়ির নিচে, বাথরুম বা লন্ড্রি অঞ্চলে। এই জায়গাগুলিতে গণেশ মূর্তি রাখা একদম শুভ নয়। কখনোই একই স্থানে দুটি গণেশ মূর্তি রাখবেন না। বাস্তুমতে এটা মোটেও শুভ নয়। তাই বাড়িতে সঠিক স্থানে আলাদা আলাদাভাবে গণেশের মূর্তি রাখা শুভ। গণপতি মূর্তি কেমন হওয়া উচিত চলুন জেনে নিই। বাড়িতে গণপতির মূর্তি স্থাপন করতে হলে গণপতির মূর্তির সব সময় ডান দিকে সুর দিয়ে নিন। পৌরাণিক কাহিনী অনুসারে যখন প্রথমবার গণেশের মস্তক তার মাথায় রাখা হয়েছিল, তখন তিনি প্রথমে দেবী লক্ষ্মীকে প্রণাম করেছিলেন ডান দিকে করে। এছাড়া ঘরে সূর্যবাণী গণেশ মূর্তি ডান দিকে রেখে পুজো করলে ঘরে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে। তবে এই ভুলগুলো কিন্তু অবশ্যই এড়িয়ে চলুন। 1. বাড়িতে বাম কাণ্ড দিয়ে গণপতি বাপ্পার পুজো করবেন না। 2. কাঁচ, প্লাস্টিক বা প্লাস্টিক অফ প্যারিসের তৈরি মূর্তি কখনোই পুজো করবেন না। মাটি বা অষ্টধাতু, সোনা, রৌপ্য ও পিতলের তৈরি মূর্তি পুজো করা সবসময় শুভ। 3. যদি বাড়িতে গণেশ মূর্তি স্থাপন করেন তবে এই সময় আমিষ, মদ, পেঁয়াজ, রসুন ঘরে আনবেন না বা গ্রহণ করবেন না। তাতে রেগে গিয়ে গণেশ কিন্তু সেই ঘর ত্যাগ করতে পারে। ভগবান গণেশের পুজো করার জন্য বিশেষ কোনো আচারের প্রয়োজন নেই। মন্ত্র উচ্চারণের মাধ্যমে মূর্তি প্রতিষ্ঠা করতে হবে। এছাড়া প্রতিদিন নিয়ম মেনে আরতি করতে হবে, এটাই পুজোর নিয়ম। তবে গণেশ চতুর্থীর ব্রত কিভাবে রাখবেন চলুন জেনে নিই। 1. গণেশ চতুর্থীর দিন সকালে উঠেই স্নান করুন। এরপর গণেশের মূর্তিতে সিঁদুর অর্পণ করে 21টি লাড্ডু অর্পণ করুন। রীতি অনুযায়ী এর মধ্যে 5টি লাড্ডু গণেশের মূর্তির কাছে রাখতে হবে এবং বাকিগুলো ব্রাহ্মণদের দান করতে হবে।
2. যারা গণেশ চতুর্থীর উপবাস রাখবেন তারা ভক্তি ভরে ব্রত কথার গল্প শুনুন। বিশ্বাস মতে গণেশ চতুর্থীর উপবাস পালনের পর ব্রত কথা শুনলে জীবনে সুখ সমৃদ্ধি আসে। পৌরাণিক কাহিনী অনুসারে গণেশ চতুর্থী হল গণপতি বাপ্পার জন্মতিথি। এই দিনই মা পার্বতীর কোলে এসেছিলেন গণেশ। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি, তাই গণেশ চতুর্থী নামে জনপ্রিয়। এই দিনটি আবার বিনায়ক চতুর্থী নামেও পরিচিত। ভক্তদের বিশ্বাস গণেশের পুজো ঘরে সুখ সমৃদ্ধি ও শান্তি নিয়ে আসে। তবে গণেশ চতুর্থী নিয়ে পুরাণেও মতভেদ দেখা যায়। শিব পুরাণে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের চতুর্থীকে গণেশ জন্মতিথি হিসেবে বর্ণনা করা হয়েছে। অন্যদিকে গণেশ পুরাণ অনুযায়ী পার্বতীর নন্দনের আবির্ভাব ঘটেছিল ভাদ্র শুক্লা চতুর্থীতে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী রাতে চাঁদ দর্শন নিষিদ্ধ। বিশ্বাস করা হয় যে এই রাতে যে ব্যক্তি চাঁদের দিকে তাকায় সে মিথ্যা কলঙ্ক পায়।